পূর্ণাময়ী পর্ব ৩৬। কয়েক মাস কেটে গেছে। পূর্ণা চলে আসে চৌধুরী বেলায়। আসমা অসুস্থ দেখে পুরো সংসারটা নিজের মতো করে সামলে নিচ্ছে। হ্যাসেলে রান্না করছে পূর্ণা। পিছন থেকে আজমির এসে দাঁড়ায়। হঠাৎ তাকে দেখে পূর্ণা চমকে উঠে বলে, কিছু লাগবে আপনার? তোমার সৎমাকে পাও নাই এখনও পূর্ণা? আপনি জানেন সে কোথায় আছে? আমি কি করে জানবো? আপনারা দুজন তো একই পথের প্রতীক। আজমির ক্ষুব্ধ স্বরে বলল, বেশি বাড়াবাড়ি করো না, ঝড়ে পড়ে যাবে। আমি ভালো করেই জানি আপনি কেমন মানুষ, তাই নিজে সাবধান হন। তুমি কি বলতে চাইছো? বুঝতে পারছো? জবার সাক্ষী তো তুমি। এতদিনে তোমাকে মেরে ফেলা দরকার ছিল। বাঁচিয়ে রেখেছি, কৃতজ্ঞ থাকো। তাহলে আপনিও জানতেন? তোমার কি মনে হয় মাহি তোমাকে কেন বিয়ে করেছে? সাক্ষীর মুখ বন্ধ রাখতে? পূর্ণা জোর গলায় বলল, সে আমাকে ভালোবাসে। আজমির হেসে বলল, তাই নাকি? সময় হলে দেখতে পাবে। আমি আমার স্বামীকে বিশ্বাস করি। আপনার এই সামান্য কথায় আমার স্বামীর প্রতি অবিশ্বাস তৈরি হবে না। এখন সামনে থেকে যান। আজমির তীক্ষ্ণ দৃষ্টিতে কয়েক সেকেন্ড তাকিয়ে চলে যায়। পূর্ণা গোপনে শ্বাস ছাড়ে। জানালার পাশে দাঁড়িয়ে গভীর চিন্তায় মগ্ন হয়ে আছে পূর্ণা। মাহি পাশে দাঁড়িয়ে শান্ত গলায় বলল, পূর্ণাময়ী, খুব ক্লান্ত লাগছে? কিছুটা প্রিয়ার খোঁজ নিয়েছেন? কেমন আছে তারা? ভালো আছে। জাফর, হাসান, রিদম আছে তাদের সাথে। চিন্তা করো না তুমি। শিরিন ওইখানে থাকছে। বাবা যায়? হ্যাঁ। আমার বোনের এত পরিবর্তন সব কিছু পূর্ণাময়ের জন্য। আমি কি করলাম? পূর্ণাময়ের ছোঁয়ার সব পরিবর্তন হয়ে যায়। পূর্ণা মুচকি হেসে বলল, ভালোবাসাই পারে সব কিছু পরিবর্তন করতে। সেটা আমি বিশ্বাস করি আমার প্রিয়তমা। বিকালে হিমেল হাওয়া বইছে। পূর্ণা তাদের ঘরের উত্তরে জানালার পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে দেখছে তাদের বাড়ির পাশে দুর্গের দিকে। কি সুন্দর কারুকাজ করা, নিখুঁতভাবে তৈরি। প্রায় দেখা যায় দুর্গের ভিতর কাউকে যেতে। পূর্ণার মনে হাজারটা প্রশ্ন। পরিত্যক্ত এই দুর্গের ভিতরে কিছু লোককে দেখা যায়, আবার নিজেকে বলে সান্ত্বনা দেয় হয়তো এলাকার ছেলে পেলেরা যায়। কলিং বেলের শব্দে চমকে উঠে পূর্ণা। ব্যস্ত পায়ে এগিয়ে গিয়ে দরজা খুলে পূর্ণাকে কিছু বলার সুযোগ না দিয়ে প্রিয়া অশ্রু চোখে আপা বলে কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরল। পূর্ণা বোনের কান্না দেখে নিজেকে সামলাতে পারছে না। বুকের ভিতর হাহাকার করছে, চিৎকার দিয়ে কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু পারছে না। নিজেকে সামলে নিয়ে প্রিয়াকে বলে, এত কান্নার কি আছে? আমার সামনে তুই কাঁদবি না। তোর চোখের অশ্রু আমার সহ্য হয় না। তুই কি জানিস না? আর কাঁদবো না আপা। এ দেখো, চোখের অশ্রু মুছে নিলাম। ঠিক আছে লক্ষ্মী বোন। ফেরজাদ আসমাকে ধরে সিঁড়ি দিয়ে নিচে নামাচ্ছে। আসমাকে দেখে এগিয়ে গিয়ে হাত ধরে নামতে সাহায্য করলো পূর্ণা। চেয়ার টেনে বসতে দিয়ে বলল, আম্মা আপনি বসুন। মাহি কোথায় পূর্ণা? বলল ফেরজাদ। কাজে গিয়েছে বাবা। ফেরজাদ নরম স্বরে বলল, একজন নারী পারে যত্ন ভালোবাসা দিয়ে সব কিছু পরিবর্তন করে দিতে। প্রিয়া, তুমি এখন থেকে এখানেই থাকবে মা, আমার মেয়ে হয়ে। পূর্ণা বলল, ক্ষমা করবেন বাবা, প্রিয়া এখন থেকে আয়েশা খালার আশ্রমে থাকবে। কি বলছো তুমি পূর্ণা মা? ওইখানে থাকবে? প্রিয়া ওইখানে থাকলে আয়েশা খালার জন্য ভালো হয়। ঠিক আছে, তোমাদের যেভাবে ইচ্ছে। আসমা, আমি বাহিরে যাচ্ছি, কাল ফিরবো। নিজের এবং মেয়েদের যত্ন নিও। আসমা নরম স্বরে বলল, ঠিক আছে, সাবধানে থাকবেন। রাত প্রায় গভীর হয়ে আসছে। মাহি এখনও বাড়ি ফিরেনি। মাঝে মাঝে কাজের চাপ বেশি থাকলে ফিরতে রাত হয়। যতক্ষণ মাহি না আসবে প্রিয়া পূর্ণার সাথেই থাকবে। দীর্ঘ সময় পর বোনকে কাছে পেয়েছে। বাবা আর ভাইদের হারিয়েছে। 3 মাস কেটে গেল। আসমা অসুস্থ হয়ে যাওয়ার কারণে পূর্ণা চলে আসছে। প্রিয়ার পরীক্ষার জন্য ওইখানে ছিল শিরিন। তিশার, হাসান সবসময় সাথে ছিল। প্রতিটা মুহূর্ত প্রিয়াকে দেখে রেখেছে তাদের ঋণ কীভাবে শোধ করবে। দুই বোন সে পুরনো দিনের মতো বিছানায় শুয়ে গল্প করছে। কত কথা জমে আছে তাদের। প্রিয়ার হাজারটা প্রশ্ন। পূর্ণা প্রশ্নের উত্তর দিতে দিতে ক্লান্ত স্বরে বলল, এবার থাম প্রিয়া, এত কথা বলে। আপা, মাহি ভাইয়াকে তুমি কিভাবে বদলে ফেললে? সে চাকরি করছে, এটাই তো ভাবতে পারছি না কিভাবে সম্ভব। আমরা মানুষ উপরটাই দেখি, মনটা দেখে বিচার করি না। সবসময় চোখের দেখা সত্যি হয় না, তাই আমাদের উচিত মনের চোখে চোখ দিয়ে দেখা। এ দেখা কখনো ভুল হতে পারে না। ভাইকে ভালোবাসো আপা? ভালোবাসা কি আমি জানি না, তবে তাকে আমি হৃদয়ের গভীর থেকে অনুভব করি। যার উপস্থিতি আমাকে শান্তি দেয়, তাকে জড়িয়ে ধরলে আমার দুঃখের অবসান ঘটে। আচ্ছা আপা, হাসান ভাই কি ভালো ছেলে? অবাক দৃষ্টিতে প্রিয়ার দিকে তাকিয়ে বলল পূর্ণা। কথায় কথায় এত হাসান হাসান কেন? এমনি আপা, আমাদের জন্য সে অনেক কষ্ট করেছে, তার কাছে ঋণী আমরা। ঠিক আছে বোন, আমার পরের ঋণ শোধ করে দিও। এখন পাকা পাকা কথা না বললে ঘুমাও। বায়া যখন আসবে ডেকে দিবে। এখন আমরা একসাথেই ঘুমাবো বললে পূর্ণাকে জড়িয়ে ধরে ঘুমায় প্রিয়া। ঘণ্টাখানিক পর মাহি আসে। পূর্ণা ও প্রিয়া ঘুমিয়ে পড়ায় তাদের আর ডাকেনি। চলে যায় হাসানের ঘরে ঘুমাতে। হাসান এখনও জেগে আছে। দরজার সামনে দাঁড়িয়ে মাহি বলল, আমি কি তোমার সাথে ঘুমাতে পারি? হ্যাঁ ভাই, এসো। তুমি এখনও জেগে আছো কেন? এক অদ্ভুত মায়া মানুষের ঘুম কেড়ে নেয়। তুমি কি প্রেমে পড়েছো ভাই? হাসান লজ্জা পেয়ে মুচকি এসে বলল, হয়তো। মেয়েটাকে ভাই থাকুক না কিছু অজানা, আমার হৃদয়ে থাকুক গোপনে সেই সুন্দরী প্রেয়সীর পরিচয়। মাহি হেসে বলল, প্রেম মানুষকে বদলে দেয়, নতুন করে বাঁচতে শেখায়। সবার জীবনে প্রেম আসে না ভাই। কেন হাসান, প্রেয়সী কি তোমাকে ভালোবাসে না? কালো খাটে ছেলে কি সুন্দরী কেন মেয়ে ভালোবাসবে?
কেন ভালোবাসবে না? ভালোবাসা আসে মন থেকে, রূপ দেখে নয়। আমি পূর্ণাময়ীর চোখ দুটো যখন প্রথম দেখি আমার হৃদয় স্পন্দন থমকে গিয়েছিল। যেদিন কণ্ঠস্বর শুনলাম হৃদয় স্পন্দন ভূমিকম্পের রূপ নিল, দমকা হাওয়ার মতো সব কিছু উলটপালট করে দিল। হাসান নরম স্বরে বলল, সত্যি তোমাদের ভালোবাসার গল্পটা অদ্ভুত। হাসানের দিকে তাকে মৃদু হেসে বিছানায় শুয়ে পড়ে। সময় সকাল, আয়নার সামনে দাঁড়িয়ে কালো রঙের শাড়ি, হালকা গহনা, চোখে কাজল দিয়ে দিচ্ছে পূর্ণা। মাহি পিছন থেকে বলল, তোমাকে অপূর্ব লাগছে প্রিয়তমা। পূর্ণা হেসে বলল, আপনাকে সুন্দর লাগছে। আমি খুব আনন্দিত, কতদিন পর সবার সাথে দেখা হচ্ছে। প্রিয়া আমার কাছে 2 দিন থেকে চলে গেছে আয়েশা খালার কাছে। শিমুল ভাই তাদের খুব মনে পড়ে। একটু পর তো তাদের দেখতে পাবে। মাহি টেবিল থেকে চুড়ি নিয়ে পূর্ণার হাতে পরিয়ে দিয়ে বলে, নারীর হাত চুড়ি ছাড়া অসম্পূর্ণ, দেরি হয়ে যাচ্ছে, চলো বের হই। আচ্ছা। আশ্রমের মেয়ে ফাতেমার বিয়ে। মেয়েটা রূপে গুণে লক্ষ্মী। 3 মাস বয়সে রাস্তার মধ্যে তাকে পেয়েছিল। তারপর থেকে আশ্রমে বড় হয়েছে, পড়ালেখা করেছে, ভালো এক পাত্রের সাথে বিয়ে হচ্ছে। এই আশ্রমে থাকা প্রতিটা মানুষের জীবনে অন্ধকার দূর করে আলোকিত করছে একজন ভাগিনী আয়েশা। বিয়ের পর্ব শুরু হয়েছে। লাল বেনারসিতে অসম্ভব সুন্দর লাগছে কনেকে। কাজী কনেকে কবুল বলতে বলছে। অনেকক্ষণে ফাতেমা মাথা নিচু করে চুপ করে আছে। মাহি ফিস করে পূর্ণার কানে বলে, মেয়েরা কবুল বলতে এত লজ্জা পায় কেন? লজ্জা পায় না, সময় নেয়। 3বার কবুল, এই 3টা শব্দে মেয়েদের জীবন বদলে যায়। নিজের আপনজনদের ছেড়ে এক পুরুষের অধীনে চলে যেতে হয়, তাকে আপন করে নিতে হয়, এটাই মেয়েদের জীবন। তুমি তো সময় নিওনি পূর্ণময়ী, আমাকে খুন করার জন্য তাড়াতাড়ি বলে দিয়েছিলে। আপনি কি আমাকে রাগান্বিত করতে চাইছেন? এখন রাগ করো না, সবাই আছে, সবার সামনে আদর করে রাগ ভাঙাতে পারবো না। হয়েছে, থামুন, কেউ শুনতে পাবে। কোনো সুযোগ হাতছাড়া করেন না। বিয়ের পর্ব শেষ, কনে বিদায়ের পালা। ফাতেমা কান্না করছে, তাকে দেখে পূর্ণার মনে পড়ে তার বিদায়ের কথা। বাবাকে ছেড়ে যেতে হয়েছে, আর আজ বাবা নেই। ভাবতে ভাবতে চোখের এক কোণে অশ্রু গড়িয়ে পড়লো। প্রিয়া খেয়াল করলো পূর্ণার চোখে অশ্রু, বোনকে জড়িয়ে ধরলো। আপা কান্না করো না, আমি কষ্ট পাই। প্রিয়া, তোকে যে এভাবে বিদায় দিতে হবে? আপা এসব বলো না, আমি কোথাও যাব না তোমাকে ছেড়ে। তাই নাকি? তুই কি বিয়ে করবি না? করবো না। কথা বলতে বলতে পূর্ণার চোখ যায় আজমিরের দিকে। নেতিবাচক দৃষ্টিতে প্রিয়ার দিকে তাকিয়ে আছে, এরকমভাবে অনেকবার তাকিয়েছে। পূর্ণা বিষয়টা লক্ষ্য করেছে। এবার আর তাকে ছাড় দেওয়া যাবে না, আজমিরকে কিছু বলতেই হবে। পূর্ণাকে দেখে আজমির দোতলায় বারান্দায় চলে যায়। পূর্ণা তার পিছনে যায়। আজমির হাসি দিয়ে বলে, পূর্ণা তুমি আমার পিছন পিছন কেন এসেছো? সাবধান করতে, আমার বোন থেকে দূরে থাকবে, ওর দিকে তাকাতেও যেন আপনাকে না দেখি। তোমার সুন্দরী বোনের দিকে তাকালে কি করবে? চোখ তুলে ফেলবে? আজমির ক্ষুব্ধ স্বরে বলল, এত সাহস হয়নি তোমার? যখন করব দেখতে পারবে। বেশি বাড়াবাড়ি করবে না, তা না হলে কারাগারে থাকতে হবে। তুমি আমাকে কারাগারে রাখবে? অট্টহাসি হেসে মজা পেলাম। ভুলে যাবেন না, এখনও পুলিশ জবার খুনিকে খুঁজছে। পূর্ণা বলেই দ্রুত পায়ে চলে যায়। আজমি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে আর বলে, অনেক জোর বেড়েছে তোমার। মাহিও তোমাকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না পূর্ণা। বিয়ের সব কাজ শেষ করতে একটু দেরি হয়ে গেল। হাসান আর শিরিন বিকালে বাসায় চলে গেছে। রাত প্রায় 10টা নাগাদ। জ্যোৎস্না রাত, মৃদু বাতাস বইছে, চারদিকে স্তব্ধ। আশ্রম থেকে চৌধুরী বিলা বেশি দূরে নয়। পূর্ণা মাহি হাত ধরে হাঁটছে। মাহি মলিন স্বরে বলল, আজকে রাতটা খুব সুন্দর পূর্ণাময়ী। জ্যোৎস্না রাত আর প্রিয়তমার হাতে হাত, এই সময়টা যেন কখনো না পূর্ণাময়ী ফুরায়। আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার পাশে থাকতে চাই। আমার একসাথে বুড়ো হবো, একই সাথে বাঁচবো। পূর্ণা হেসে বলল, আমি আপনাকে কখনো ছেড়ে যাব না। মাহি একগাল হেসে স্বাভাবিক স্বরে বলল, আয়েশা খালা তোমাকে অনেক ভালোবাসে পূর্ণাময়ী। হ্যাঁ শুনেছি, আমার মাকেও অনেক ভালোবাসতো। আয়েশা খালার তোমার মা কি আপন বোন ছিল? না, সৎ বোন। তোমার আর প্রিয়ার মতো তাহলে? না, তাদের বাবা ভিন্ন ছিল। আয়েশা খালা নানির আগের স্বামীর মেয়ে ছিল। সৎ বোন ছিল, তবে তাদের মধ্যে অনেক ভালোবাসা ছিল, ঠিক আমার আর প্রিয়ার মতো। কথা বলতে বলতে হঠাৎ রাস্তার পাশ থেকে 2-3 জন বখাটে ছেলে বলছে, আরে আকাশে 4টা মাটিতে হাঁটছে, এত সুন্দর পরী কোথায় পেলে মাহি? মাহি রাগান্বিত হয়ে তাদের দিকে এগিয়ে যাচ্ছিল। পূর্ণা আটকায় বলে, থামেন, যেতে হবে না, বাদ দেন। আচ্ছা চলো। চৌধুরী বিলা সদর দরজার সামনে চলে আসছে। মাহি পূর্ণাকে বলে, তুমি ভিতরে যাও, আমি আসছি। কোথায় যাবেন? একটু কাজ আছে। ওদেরকে মারতে যাচ্ছেন না তো? না না, যাবো না, ভয় পেও না। ঠিক আছে, তাহলে আপনাদের সাথে মোহন দাদা যাবে। মোহন দাদা, এদিকে আসুন। মোহন দাদা ফেরজাতের সহকারী। চৌধুরী বিলা সব কিছু তার দায়িত্বে থাকে। মোহন এসে বলো, কী হয়েছে ভাবি? আপনি তার সাথে যান, দেখবেন কোনো ঝামেলা যেন না জড়ায়। ঠিক আছে, হয়েছে পূর্ণাময়ী, আবার তুমি ভিতরে যাও। যাচ্ছি তো। তুমি ভিতরে না যাওয়া পর্যন্ত আমি এখানেই থাকবো, আর আমি না আসা পর্যন্ত শিরিনের সাথে থাকবে। ঠিক আছে। পূর্ণা ভিতরে চলে যায়। মাহি ততক্ষণ তার দিকে তাকিয়ে থাকে। তারপর ক্ষুব্ধ স্বরে বলল, আমার বউয়ের দিকে চোখ তুলে তাকানো, এবার তোদের বোঝাবো। মাহি ক্ষুব্ধ হয়ে একজনের ছেলেকে থাপ্পড় মেরে ফেলে দিল। অন্যজন মাহির উপর আক্রমণ করে তাকে লাথি মেরে মাটিতে ফেলে বুকের উপর পা দিয়ে বলল, আর কখনো আমার পূর্ণাময়ীর দিকে চোখ তুলে থাকবি না। যদি ওর দিকে তাকাতে দেখি তোদেরকে মাটিতে পুঁতে ফেলবো। তুই বলিস না সুন্দরী পরী, ওই পরী তোদের বোন হয়। বল কি হয়? তোদের বোন হয়। এখন থেকে আমাদের বোন। হ্যাঁ, ভালো করে মনে রাখবি। মোহন মাহিকে ছাড়ানোর জন্য টানছে।
মাহি ছেড়ে দাও, মরে যাবে তো, শিক্ষা হয়েছে, চলো আমরা যাই। তাদের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে নিঃশ্বাস ছাড়ছে। তারা ভয়ে ভয়ে মাহির দিকে তাকাচ্ছে। মোহন মাহিকে নিয়ে যায়। কিছু দূর গিয়ে বলল, কি শুরু করছো মাহি? ফায়াজাদ স্যার যদি জানতে পারে ভয়ঙ্কর ব্যাপার হবে। কে কিছু জানবে না ভাই, চলো বাসায় যাই, আগে শান্ত হয়। এই অবস্থায় বাবির সামনে যাবে? ঠিক আছে। মাহি ক্লান্ত হয়ে সদর দরজার সামনে বসে পড়ে। সন্ধ্যা নেমে এসেছে। অন্য দিনের তুলনায় আজকের সন্ধ্যা অন্যরকম মনে হচ্ছে। মনের ভিতর এক অজানা ভয় হচ্ছে পূর্ণার। মাহি এ প্রথম তাকে ছেড়ে 2 দিনের জন্য কাজের উদ্দেশ্যে দূরে যাচ্ছে। মাহি তৈরি হয়ে গেছে আবার রওনা দেওয়ার পালা। বাড়ির দরজা পর্যন্ত এগিয়ে দেয়া পূর্ণা। মাহি বলল, প্রথমবার তোমাকে ছেড়ে যাচ্ছি, আমার দেহটা ওইখানে থাকলেও মনটা তোমার কাছে থাকবে পূর্ণাময়ী। আপনি আমাকে নিয়ে চিন্তা করবেন না, সাবধানে থাকবেন, নিজে যত্ন নেবেন। মোহন সব কিছু দেখে রাখবে। হাসান পূর্ণাময়ীকে প্রথমে আল্লাহ, তারপর তোর কাছে আমানত হিসেবে রেখে যাচ্ছি। ঠিক আছে ভাই, চিন্তা করো না। শিরিন সবসময় বাবির সাথে থাকবি। ঠিক আছে ভাই, আসছি আমি। পূর্ণা মাহির সাথে বের হবার জন্য পা বাড়ায়। মাহি নিষেধ করে বলল, বাহিরে এসো না। পূর্ণাময়ী অনেক অন্ধকার, ভিতরে চলে যাও। এখানে একটু দাঁড়ায়, আপনি গেলে আমি ভিতরে চলে যাব। আচ্ছা, আসি আমি। মাহির প্রতিটা পায়ের কদমের দিকে তাকিয়ে আছে পূর্ণা। মাহি এক পা বাড়াচ্ছে আর পূর্ণার ভিতরে শূন্যতা কাজ করছে। গভীর রাত, চারদিক অন্ধকার। হঠাৎ এক শব্দে ঘুম ভাঙে পূর্ণার। পাশে তাকিয়ে দেখে শিরিন গভীর ঘুমে। ফারজাদ, আসমা আত্মীয় বাড়ি গেছে। হাসান নিজের ঘরে, মোহন বাহিরে ঘুরে ঘুমাচ্ছে। আজমির আজ বাসায় নেই। হঠাৎ সিঁড়ি দিয়ে কেউ উপরে ওঠার পায়ে শব্দ শোনা যাচ্ছে। পূর্ণা আস্তে আস্তে উঠে মনে মনে ভাবতে থাকে, হাসান হয়তো তার কিছু লাগবে। পূর্ণা মোম জ্বালিয়ে দরজা খুলে বাইরে যায়। হঠাৎ এক দমকা হাওয়া মোমবাতি নিভে যায়। চমকে উঠে পূর্ণা। পিছন থেকে 2 হাত দিয়ে মুখ চেপে ধরে। হাতে থাকা মোম নিচে পড়ে যায়। টেনে নিয়ে যায় পূর্ণাকে। অনেক চেষ্টা করছে নিজেকে ছাড়ানো। দুর্গের ভিতর পূর্ণা তাকে চিনতে পেরে অন্ধকার চারদিকে তলিয়ে আছে। তার মধ্যে একটা ম্যাচের কাঠি জ্বলে উঠল। আচ্ছা, যাই হোক। অন্ধকার ঘরে নিয়ে ছুঁড়ে ফেলে দরজা বন্ধ করে দেয়। পূর্ণা চিৎকার করে দরজা ধাক্কায় আর বলে, দরজা খুলেন, আমাকে যেতে দিন, আমাকে কেন আটকে রাখলেন? অন্ধকার চারদিকে তলিয়ে আছে। তার মধ্যে একটা ম্যাচের কাঠি জ্বলে উঠল। 2টি ভয়ঙ্কর চোখ পূর্ণার দিকে তাকিয়েছে। পূর্ণা তাকে চিনতে পেরে কাঁপা কণ্ঠে বলল, আজমির। আজমির তীক্ষ্ণ দৃষ্টি পূর্ণার মাথা থেকে পা পর্যন্ত পলক করলো। ক্ষুদ্র স্বরে বলল, আমার হাত থেকে কে তোকে রক্ষা করবে? পূর্ণা বলতে বলতে পূর্ণার দিকে এগিয়ে পূর্ণার গালে থাপ্পড় মেরে মাটিতে ফেলে দেয়। পূর্ণা চুলের মুঠি ধরে দেয়ালের সাথে ধাক্কা মারে অনেকবার আর বলতে থাকে, আমাকে হুমকি দিয়েছিলি, জবাকে মেরেছি তাই কারাগারে যাব? জবা তো মরে গেছে, আবার তুইও মরবি। পূর্ণা মাথা ফেটে রক্ত ঝরছে। তারপর মাটিতে ফেলে দিয়ে শরীরের সমস্ত শক্তি দিয়ে গলায় পা দিয়ে চেপে ধরে রাখে। পূর্ণা 2 হাত দিয়ে ছাড়ানোর চেষ্টা করছে আর কাঁপা কাঁপা স্বরে বলছে, মাহি কোথায় তোর মাহি? মাহি এসে তোর লাশ পাবে। পূর্ণার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। আজমির পা সরিয়ে নেয়। কাশতে কাশতে মিনমিন স্বরে পূর্ণা বলে, আমাকে মেরো না আজমির, আমি গর্ভবতী, আমার সন্তানকে মেরো না। বলতে বলতে পূর্ণা চোখ বন্ধ করে ফেলে। আজমির হাত দিয়ে নিঃশ্বাস দেখে ভয়ে ভয়ে বলে, শেষ তুই পূর্ণা, তোর গল্প এখানেই শেষ, তোর নিষ্পাপ সন্তানের সাথে। সকালে চৌধুরী বিলায় উঠানে সাদা কাফনে মোড়ানো লাশ রাখা হয়। মোহন আর হাসান দুর্গ থেকে দেহটা বের করে হানে। শিরিন আর হাসান লাশটার পাশে বসে কাঁদছে। পূর্ণাময়ী সিজন 1 সমাপ্ত। লেখিকার নাম হচ্ছে মরিয়ম মেঘলা।